প্রস্তুতি পর্ব ২ নিয়ে আজ আপনাদের সামনে। আজ আজ এই ভিডিওতে যেগুলো আমরা আলোচনা করব, প্রাথমিক ইন্টারভিউয়ের জন্য কী কী করণীয় আর কী কী করণীয় নয়, ইন্টারভিউয়ের দিন আপনি কী করবেন, আসলে ইন্টারভিউটা কী, ইন্টারভিউয়ের সময় আপনি কী করবেন। সাফল্যের জন্য তো কিছু সূত্র থাকেই, যে সূত্র আপনার গতানুগতিক সূত্র বলা যেতে পারে, অ্যাকুরেট আমরা সূত্রে আসতে পারি না। মক ইন্টারভিউ, এইগুলো নিয়ে আজ আমি বিস্তারিত আলোচনা করব। ইন্টারভিউ হলো আপনার কাছে এক আলাদা মানসিক অনুভূতি, একটা আকাঙ্ক্ষিত দিন বলা যেতে পারে, যেটার জন্য আপনি 7 বছর 8 বছর 10 বছর ধরেই অপেক্ষা করে যাচ্ছেন। এই দিনটি আমার জীবনে কবে আসবে, আমি এই দিনটা উঠলে কীভাবে কি চাকরি পাবো। সেহেতু এই উচ্ছ্বাসিত প্রতীক্ষার দিনেই আপনার এই ইন্টারভিউটা অপ্রতিভ চিন্তাভাবনা করার জন্য আপনার বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে পারে। সেই জন্য আমাকে নিজেকে সবসময় হালকা রাখতে হবে। আপনি ইন্টারভিউ দিতে যাচ্ছেন, আপনি চেয়ারে বসেছেন, আপনার বিপরীত দিকে আরও কয়েকজন বসে আছেন, একে অপরের সঙ্গে কথাবার্তা আলোচনা। তো এটাকে আপনি পরীক্ষায় চোখে দেখেছেন, প্রচুর দিন ধরে আপনি পড়ছেন, কিন্তু এটা নয়। এটা মনে রাখতে হবে, ইন্টারভিউ হলো পরীক্ষা নয়, এটি একটি হলো সাক্ষাৎকার, একে অপরের সঙ্গে পরিচয়। উনি যে ব্যক্তিগুলো, এক্সপার্টগুলো আপনার বিপরীত দিকে বসে আছেন, ওনারা বসেছেন আপনাকে যাচাই করার জন্য। ওনারা আপনাকে একটা সংস্থায় বা একটা স্কুলে নিয়োগ দেবে, তার জন্য কিছু এক্সপার্টকে বসিয়েছে। ওই এক্সপার্টদের সঙ্গে আপনার আলোচনা, আপনি কতটুকু স্মার্ট, আপনি প্রশাসনিক ক্ষমতা আপনার কতটুকু, আপনার বাচ্চাদের সঙ্গে মেশার ক্ষমতা কতটুকু, আপনি কতটা ফ্রেন্ড ফিলোসফার গাইডেন্স হয়ে উঠবেন, এটা দেখার বিষয়। এখানে কিন্তু তাছাড়া অন্য কোনো বিষয় উঠে আসছে না। সেই জন্য আমরা এটাকে বলি সাক্ষাৎকার। সেরা সময়টা আপনার ওই ইন্টারভিউয়ের 5 মিনিটটা আপনাকে দিতে হবে। এটা মনে রাখতে হবে, ইন্টারভিউতে অবশ্যই চিন্তামুক্ত করার জন্য আপনার সময়ের আগে পৌঁছাতে হবে। প্রয়োজন হলে যদি বাড়ি থেকে অনেক দূরে হয়, আপনাকে ইন্টারভিউ স্থানের আশেপাশে গিয়ে আপনার থাকতে হবে। আপনার চোখে মুখে যেন একটা নর্মাল মানুষের মতো রূপ ফুটে ওঠে, সহজ ভাবটা আপনার চোখে মুখে যেন থাকে, আপনাকে সবসময় তরতাজা লাগে। টয়লেটে গিয়ে হাত মুখ পাটা ধুয়ে আসলে অনেকটা ফ্রেশ বোধ করবে আপনার। সেই জন্য ইন্টারভিউ বোর্ডে প্রবেশ করার আগে আপনাকে সবসময় তরতাজা থাকতে হবে, আপনাকে ফ্রেশ মুডে থাকতে হবে, একটু জল খেয়ে নিতে হবে। আমি আসছি আরও প্রয়োজনীয় জায়গাগুলো আসছি, এটা জাস্ট আমি প্রথম ভূমিকাটা বললাম। ইন্টারভিউয়ের স্থানটি ঠিক কোথায়, আপনি বাড়ি থেকে বের হওয়ার আগে কিন্তু নিশ্চিত করতে হবে যে ইন্টারভিউটা কোথায়। আপনার প্রয়োজনীয় নথিপত্র, ফাইল, বায়োডাটা সঙ্গে নিতে হবে। ইন্টারভিউয়ের জন্য কোথায় যেতে হবে, কিভাবে যেতে হবে, কোন বাসে বা ট্রেনে গেলে আমি নির্দিষ্ট জায়গায় নামতে পারবো, সেটা আপনাকে পর্যবেক্ষণ করে আগেই রাখতে হবে। কিছু আগেই কিন্তু ইন্টারভিউয়ের কেন্দ্রে পৌঁছাতে হবে, গিয়ে আপনি কিছুক্ষণ বিশ্রামও নিয়ে নেবেন। আর এই ইন্টারভিউয়ের সন্ধিক্ষণে আপনার সবচেয়ে একটি খারাপ জিনিস হলো নার্ভাসনেস। আপনাকে শান্ত থাকতে হবে, আপনার সাফল্যের কথা ভাবতে হবে যে আমি ইন্টারভিউটা কোয়ালিফাই করব, সাফল্যটা কেমন হবে। ইন্টারভিউর দিন খুব ভালোভাবে পরিপাটি হয়ে বাড়ি থেকে স্নান করে, ছেলেদের মুখে তো দাড়ি থাকে, অনেক কিছু থাকে, অবশ্যই পরিপাটি হয়ে যেতে হবে। মেয়েদের চুলগুলো সুন্দর করে পরিপাটি করে বেঁধে সুন্দর ড্রেস পরে অবশ্যই কিন্তু তারা ইন্টারভিউয়ের হলে যাবে, কারণ আপনার সেরা স্মার্টনেসটা ওই 5 মিনিটেই দেখাতে হবে। ইন্টারভিউয়ের আগে বারবার চা কফি খাবেন না। চা কফি আপনাকে স্ট্রেসটা বাড়িয়ে দিতে পারে, বা কিছু কিছু মানুষের চা কফি খেলে অনেকটা স্ট্রেসটা কমে যায়, কিন্তু আমার নির্দেশ ওইগুলো না খাওয়াই ভালো। এবার ইন্টারভিউয়ের আগে আমরা এগুলো তো আমাদের অবশ্যই করণীয়, সমস্ত ডকুমেন্টস, বা আপনি ইন্টারভিউ স্থানে পৌঁছে যারা ইন্টারভিউ দিয়ে
ফিরছে তাদের কাছ থেকে সঙ্গে একটু কথা বলুন, তাদের নিকট থেকে কিছু জানুন, কোথায় ইন্টারভিউ হচ্ছে, কেমন কি হচ্ছে। কিন্তু জানতে গিয়ে নিজেকে যেন নেগেটিভ পর্যায়ে নিয়ে চলে যাবেন না। আপনি দেখুন কোথায় ইন্টারভিউ হচ্ছে, সেই সমস্ত জায়গাগুলো দেখুন, আপনার নিজেকে শান্ত স্বভাবে তৈরি করুন। ইন্টারভিউর সময় প্রথম দেখায় কোনো ব্যক্তি বা জিনিসের প্রতি যে ধারণা মানুষের মধ্যে গড়ে ওঠে তা কিন্তু সারা দিন বা ওই ইন্টারভিউ সময়টুকু সেই এক্সপার্টের নিকট ঘুরতে থাকবে। সেই জন্য ইন্টারভিউ দেওয়ার জন্য অফিসে ঢোকার মুহূর্ত থেকেই তোমাকে সচেতন হতে হবে। তোমার আচরণ, অঙ্গভঙ্গি তোমার মনের অবস্থা প্রকাশ করে, তোমার ভাবভঙ্গি বলে দেবে তোমার আত্মবিশ্বাস কোন লেভেলে রয়েছে। এটা কিন্তু আত্মবিশ্বাসটা চরম মুহূর্তে রাখতে হবে। এবার এই যে সমস্যাগুলো, নার্ভাসনেস, আত্মবিশ্বাস কমে যাওয়া, এরকম ধরনের সমস্যা তো আপনার হতে পারে। তো এটা থেকে মুক্তি পাওয়ার জন্য কিছু উপায় থাকতে পারে। প্রথমত, আপনি একটা দীর্ঘশ্বাস নিন, তারপর খুব ধীরে ধীরে বায়ু মুক্ত করো, বায়ুটা ছেড়ে দেন। এইভাবে আপনি 5 থেকে 10 বার করবেন। দুই হাতের তালু দিয়ে আপনি চোখের পাতা বন্ধ করুন, চোখের উপর হালকা চাপ দেন, কিছুক্ষণ পর হাত সরিয়ে নেন, তারপর আবার একইভাবে চোখের পাতা বন্ধ করুন, তারপর ধীরে ধীরে খোলা। বা আপনার একটা ঘাড়ের ব্যায়ামও আছে, সেই ঘাড়ের ব্যায়ামটা করলেও আপনার সেই সময় একটু ফ্রেশ বোধ হবে। কিছু কিছু প্রাণায়াম, মোটিভেশন, মেডিটেশন আছে, সেগুলো কিন্তু এখানে কার্যকারী হতে পারে। এবার আপনি ইন্টারভিউয়ের সময় চলে এসছে, আপনার ডাক হতে পারে, এবার আপনার ডাকবে। তো আপনি কিভাবে যাবেন ইন্টারভিউয়ের কক্ষে, এটা কিন্তু খুব ভাইটাল জিনিস। কারণ আমরা প্রবেশটাই অনেকে ভুল করি, ওটাও কিন্তু এক্সপার্টরা দেখে থাকেন। ইন্টারভিউ কক্ষে প্রবেশের আগে মৃদুভাবে দরজায় কড়া নাড়বেন, ঘরে ঢোকার অনুমতি চাইবেন। যেহেতু দরজায় পর্দা থাকে অনেক সময় আমরা দরজা খুলেই রাখেন ওনারা, পর্দাটা হালকা করে তুলে নাড়িয়ে আপনি জিজ্ঞাসা করুন যে আসার অনুমতি চাইবেন। এরপর স্বাভাবিকভাবে হেঁটে যাবে, বোর্ডের সদস্যরা যে টেবিল ঘিরে বসে আছেন সেই দিকে আপনি হেঁটে যাবেন। হাঁটার সময় পদক্ষেপ হবে অচঞ্চল এবং কাঁধ থাকবে সোজা। কারণ নম্র ভদ্রভাবে আপনাকে হেঁটে যেতে হবে, কারণ আপনি ঢোকা থেকে ওনারা আপনাকে লক্ষ্য করা শুরু করে দিয়েছেন। কোনো অবস্থায় ঝুঁকে হাঁটবেন না, খেয়াল রাখবেন কাঁধ যেন ঝুলে না পড়ে। বোর্ডের সদস্যকে প্রত্যেককে আপনি আলাদাভাবে চাইলেও অভিবাদন করতে পারেন। যদি মহিলা এক্সপার্ট থাকে, ওনাকে অবশ্যই মূল্য দিয়ে কথা বলবেন। খেয়াল রাখতে হবে যেন আমার অভিবাদনটা শুধুমাত্র যে সমস্ত পুরুষ এক্সপার্ট আছে ওনাদের ইন্ডিকেশন করে না হয়। একটা জিনিস, দুপুর 12টার আগে, এটা আমরা সবাই জানি, আমরা সাধারণত শুভ সকাল বলবো, গুড মর্নিং বলবেন না। গুড মর্নিং বললে আপনাকে ইংলিশে কোশ্চেন করতে পারে, কারণ গুড মর্নিং ইংলিশের কথা, আপনি বলবেন শুভ সকাল। তারপরে হলে অবশ্যই গুড আফটারনুন বলবেন। এইগুলো বলে আপনি বিনিময় করলেন, কুশল বিনিময় করলেন। এবার আসন গ্রহণের জন্য আপনি রেডি। যতক্ষণ না ইন্টারভিউয়ের এক্সপার্ট থেকে আপনার ফিডব্যাক আসছে যে আপনি বসুন, তাছাড়া আসন গ্রহণ করবেন না। আর মনে রাখবেন, একটা চেয়ার থাকবে, চেয়ারে বসার সময় যেন চেয়ারটার শব্দ না হয় সরানোর, শব্দ হলেও হালকা, নম্রতার সহিত। একটা বিকট শব্দ হলে ওখানে নেগেটিভিটি চলে আসে, ছন্ন ছড়া টাইপের। অনুমতি নিয়ে চেয়ারে বসুন। বসার ভঙ্গিমা নিয়ে অনেকে ভুল করে। মেরুদণ্ড সোজা করব, সোজা করে আমি বসবো, কখনোই ঝুঁকে বসবো না, বা পিঠটা যেন হেলান দেওয়ার মতো না হয়ে থাকে। বাড়িতে এইভাবে একটু প্র্যাকটিস করবেন বসাটাও। মানসিকভাবে সবসময় সজাগ থাকতে হবে, চোখটা, আই কন্ট্যাক্টটা এক্সপার্টদের সঙ্গে থাকবে। যখন যিনি কথা বলবেন তখন সেই দিকে আপনার নজর দেওয়া খুবই প্রয়োজন। হাত পা কীভাবে রাখবেন? হাত কখনোই টেবিলের উপরে রাখা যাবে না, কারণ টেবিলটা কিন্তু আপনার নয়, চেয়ারটা আপনার। আপনি চেয়ারে আপনার থায়ের উপরে হাত দিয়ে রাখুন, আপনার হাতটা চেয়ারে হাতল থাকলে চেয়ারের হাতলে হাত দিয়ে রাখুন। আপনি এইভাবে রাখতে পারেন। আপনার কাছে যে ফাইলটা থাকবে সেই ফাইলটা আপনার থায়ের উপরে আড়াআড়ি রেখে দিন। তো ফাইল তো থাকেই সবার কাছে, এইগুলো রাখতে হবে। তো এটা হচ্ছে
বসার ভঙ্গিমা। এবার দৃষ্টি কোন দিকে আপনি রাখবেন, ভেবে দেখো তুমি কারোর উদ্দেশ্য কিছু বলছো, অথচ সে তোমার কথা না শুনে অন্যদিকে চেয়ে আছে। হয়তো সে মনোযোগ দিয়েই তোমার কথা শুনছে, কিন্তু তার দৃষ্টি রয়েছে অন্য কোনো দিকে। তবুও কিন্তু আপনি ভয় পাবেন না, ভয় পেয়ে অন্যদিকে তাকাবেন না। ওনার দৃষ্টি যেদিকে থাক আমার দেখার দরকার নেই, আমি ওনার দিকেই তাকিয়ে থাকবো। আপনার মুখভঙ্গি, দেহভঙ্গি, সেটা গেস্টার, কথা বলার সময় যে গেস্টারটা থাকে, এটা কিন্তু খুবই ভাইটাল, ওনার দিকে ফিরেই হবে। কথোপকথনের সময় প্রত্যেকে আশা করি যাকে উদ্দেশ্য করে কথা বলা হচ্ছে সে বক্তার মুখের দিকে দৃষ্টি রেখে কথা শুনবে এবং সময় বিশেষে ঘাড় নেড়ে কথাগুলির প্রতি সম্মতি বা অসম্মতি জানাবে, যেটাকে বললাম আই কন্ট্যাক্ট এবং গেস্টার। চোখে চোখ রেখে প্রশ্নকর্তার কথা শোনা প্রার্থীদের অবশ্যই কর্তব্য, কারণ প্রাইমারি স্টেজে গেস্টার একটা খুবই গুরুত্বপূর্ণ মুখাভঙ্গি। কারণ বাচ্চাদের পড়ানোর জন্য আপনি শুধু যদি মুখে বলে যান, অঙ্গভঙ্গি বা মুখাভঙ্গি করে না দেখান, বাচ্চারা উৎফুল্ল হয় না বা এফেক্টিভ এডুকেশান সেখানে আসে না বা ফিডব্যাক আসে না। সেহেতু অঙ্গভঙ্গি গেস্টারটা খুবই ভাইটাল জিনিস, আপনি সেই অঙ্গভঙ্গি গেস্টারটা ওখানে শো করতে পারেন। সেহেতু চোখে চোখ রেখে কথা বলতে হবে। যিনি প্রশ্ন করছেন শুধুমাত্র তার দিকেই একদৃষ্টে তাকিয়ে থাকলে চলবে না, একটু ভাইটাল অন্যান্য বোর্ড মেম্বারদের দিকেও মাঝে মাঝে তাকাতে হবে। হালকা আপনি আর চোখে দেখুন বা একটু দেখুন, তোমার দৃষ্টি যেন সর্বদা বোর্ড মেম্বারদের চোখের দিকেই নিবদ্ধ হয়। নিচে বা উপরের দিকে তাকানোর অর্থ হলো তোমার আত্মবিশ্বাস কমে যাচ্ছে বা আপনি কোনো মিথ্যা কথার আশ্রয় নিচ্ছেন। চোখে চোখ রেখে আত্মবিশ্বাসের সঙ্গে আমি কথা বলবো, অন্যদিকে আমার নজর ঘোরালে চলবে না। এইবার আসি আমি সাফল্যের কয়েকটি সূত্র। কোনো পরীক্ষার শেষেই কিন্তু ইন্টারভিউ, সেই ইন্টারভিউতে সফল হওয়া মানেই আপনি সারা জীবনের যে অপেক্ষার অবসান ঘটবে। এবার সাফল্যের জন্য আপনার বিষয় সম্পর্কিত জ্ঞান তো আপনার থাকতেই হবে। বিষয় সম্পর্কিত জ্ঞান বা বিষয় নিয়ে আপনি কী কী পড়বেন, পাঠ্যক্রম বা আপনার কারেন্ট অ্যাফেয়ার্স, কী বই পড়বেন, বিভিন্ন কমিশন, এই যে সম্পর্কিত বিস্তারিত বা কোনো প্যাডাগজি, সাইকোলজিক্যাল কোশ্চেন, সব কিছু আমি কিন্তু এই ভিডিওতে পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো একের পর এক। আপনারা এই ভিডিওটা দেখুন, তাহলে পরবর্তী ভিডিওগুলো বুঝতে পারবেন। সবকটা ভিডিও আপনার দেখতে হবে, তাহলে আপনার একটা কম্প্যাক্ট নলেজ চলে আসবে। শিক্ষার কাঠামো সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। যেমন শিক্ষা দপ্তরের বিন্যাস, ধরে দেন প্রাইমারি স্কুলের দায়িত্বে কারা থাকে। প্রাইমারি স্কুলগুলোর দায়িত্ব বা দেখার দায়িত্ব থাকে অবর বিদ্যালয় পরিদর্শক। অবর বিদ্যালয় পরিদর্শক এসআইএস। এসআইএসের উপরে থাকেন, এখানে রাজনৈতিকভাবে পঞ্চায়েত সমিতিতে কিন্তু শিক্ষা কর্মাধ্যক্ষরা থেকে থাকেন, এটাও আপনাকে জানতে হবে। এসআই অফিসে আপনার শিক্ষা বন্ধু নিয়োগ করা থাকে, শিক্ষা বন্ধু কী এটাও আপনার জানতে হবে, কোশ্চেন আসতেই পারে। আচ্ছা, আপনার জানতে হবে। এরপরে আপনার চলে যায় জেলা বিদ্যালয় পরিদর্শক, ডিপিএসসি লেভেলে যিনি থাকেন। এসআই থেকে এআইরা থাকেন। জেলা পরিদর্শকের পরে আমরা রাজ্যব্যাপী একটা পশ্চাৎ থাকে, ডব্লিউবিবিপিএ চেয়ারম্যান থাকে, সেই চেয়ারম্যান সম্পর্কে জানতে হবে। এই যে কাঠামো, এগুলো আপনার জানতে হবে। গভর্নমেন্ট এডুকেশান সিস্টেমটা কী আছে জানতে হবে, স্ট্রাকচার কোথায়, কার্যপ্রণালী, পাঠ্যক্রম, শিক্ষা সংক্রান্ত কর্মসূচি, পশ্চিমবঙ্গ সরকার বা ভারত সরকারের যেগুলো এনইপি আছে, এনসিআরটি, এনসিটিই, এই সমস্ত বিষয় সম্পর্কে কিন্তু আপনার খুব ভালো করে জানতে হবে। বর্তমান দেখা যাচ্ছে যে শিক্ষাক্ষেত্রে আমূল পরিবর্তন একটা এসছে। এখানে বিভিন্ন রকম নতুন নতুন সংস্থার নাম, এই যে ধরে নেন এই মূল্যায়ন প্রসেস, প্রোগ্রেস রিপোর্ট, হলিস্টিক রিপোর্ট, এই হলিস্টিক রিপোর্ট কী, সিসিই কী, এই সমস্ত বিষয় সম্পর্কে আপনার জানতে হবে। প্রশ্ন করার ধরন কী, এগুলো আমি সব আলোচনা করব, কোনো সমস্যা নেই। পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগ এবং তাদের সদর দপ্তর, নবগঠিত জেলা, বিভিন্ন পদের বিভাগীয় বিভাজন সম্বন্ধে আপনার প্রশ্ন হতে পারে। আপনার ব্লক, মহকুমা, জেলা সম্পর্কিত যে সমস্ত ইনফরমেশান আছে আপনি অবশ্যই মনে রাখবেন, এবং শিক্ষা সংক্রান্ত যে সমস্ত যত আপনি পড়বেন তত আপনার নার্ভাসনেস কাটবে এবং ইন্টারভিউর দিন আপনার আত্মবিশ্বাস বাড়বে। না আমি পড়েছি, হ্যাঁ আমি পারবো, আই ক্যান।
যদি আপনি বেশি বেশি পড়েন, আপনি কম পড়ে থাকলে আপনি ভাববেন আমি তো বেশি পড়িনি, কী যে হবে, আমি তো বেশি কিছু জানি না। আপনার জানার পরিধি বাড়াতে হবে, আপনার আত্মবিশ্বাস এমনি এমনি চলে আসবে। ইন্টারভিউতে কিছু গতানুগতিক বা সম্ভাব্য প্রশ্ন থেকে থাকে, সেগুলো আমাকে জানতে হবে। যেমন বলতে পারে আপনার নিজের সম্পর্কে বলুন, এর উত্তর নিয়ে আমি আসবো, আপাতত আমি প্রশ্নগুলো বলে যাই। আপনি কেন এই চাকরিতে যোগদান করতে চাইছেন? আপনার শক্তিশালী পয়েন্ট বা দুর্বল পয়েন্টগুলো কী? আপনাকে আমরা কেন নেব? এই ধরনের প্রশ্ন কিন্তু দেখা যায়, বা এইগুলো থেকে কিছু ক্রস কোশ্চেন হয়ে থাকতে পারে। ধরুন আপনার কেন আমি নেব, বা আপনি কেন এই চাকরি করতে চান? আপনি উত্তর দিলেন আমার স্বপ্ন, এই চাকরিটার জন্য আমি এই করেছিলাম ওই করেছিলাম। তাহলে ওখান থেকে কিন্তু প্রচুর ক্রস কোশ্চেন হয়ে আপনাকে নার্ভাস করে দিতে পারে, সেই দিকেও আপনার খেয়াল রাখতে হবে। কখনোই নিজের আত্মবিশ্বাস হারাবো না, এটা বারবার বলবো আমি। নিজের সাফল্যের মুহূর্ত বা ঘটনাগুলোকে স্মরণ করবেন সেই সময়ে, তাহলে আপনি নার্ভাসনেস বা আত্মবিশ্বাসী থেকে নড়ে যাবেন না। সাফল্যের স্বাদ আপনাকে আত্মবিশ্বাসী করে তুলবে। এবার আসি আপনার মক ইন্টারভিউ। মক ইন্টারভিউ, একটা জিনিস মনে রাখবেন, ইন্টারভিউ একটি উভমুখী প্রক্রিয়া। টেবিলের এক প্রান্তে 4-5 জন এক্সপার্ট, অন্যদিকে আপনি, বা দ্বিমুখী প্রক্রিয়া বলা যেতে পারে। তো এই মক ইন্টারভিউ দেওয়ার জন্য একমুখী প্রক্রিয়া, অনেকে বলে থাকে বাড়ি আয়নার পাশে প্র্যাকটিস করবি, বিভিন্ন বই দেখে প্র্যাকটিস করবি, নিজে একা একা ড্রেস আপ করে দেখবি, নিজে একা একা মুভমেন্ট করে দেখবি, এই সমস্ত বলে থাকে। বিভিন্ন রকম লেকচার, কাগজের সিডি দেখবি, এইগুলো দিয়ে। আমি মনে করবো এই প্রসেসটা মোটেও ঠিক নয়। কারণ এই প্রসেসটা একমুখী প্রক্রিয়া, আপনার সামনে কেউ থাকছে না। যে আপনার সামনে কেউ থাকলে আপনাকে যে ফিডব্যাক দেবে সেটা তো কেউ দিচ্ছে না। তার জন্য বই পড়ার সঙ্গে সঙ্গে আপনার অনুশীলনটা খুবই প্রয়োজন। তার জন্য অবশ্যই আপনারা কয়েকজন মিলে, একজন তো এটা হয় না, 10 জন 15 জন মিলে, 20 জন মিলে টাকা দিয়ে দরকার হয় এক্সপার্ট ভাড়া করুন। আপনার বাড়ির আশেপাশে অনেক দাদারা থাকে দেখবেন, এসআই, এআই বা বড় বড় পদে চাকরি করে, তাদেরকে নিয়ে একটা বোর্ড গঠন করুন 3 জনকে নিয়ে। দরকার হয় তাদেরকে আপনি আপনারা মাইনে দিন, একটা ইন্টারভিউয়ের জন্য এক একজনকে 500 টাকা করে দিয়ে নিয়ে আসুন যদি না আসতে চায়। এইভাবে রবিবার বা অন্য কোনো ছুটির দিন কিন্তু আপনারা করতে পারেন। এতে কিন্তু সেই প্রফেশনাল একটা ইন্টারভিউয়ের মতো হবে, সেই পরিস্থিতি তৈরি করুন। আমি কিন্তু এটা করেছিলাম, আমাদের বাড়ির আশেপাশের বিভিন্ন দাদা কাকাদের নিয়ে এটা করেছিলাম আমরা কয়েকজন মিলে। এটা কিন্তু খুবই ভালো জিনিস। বা কোনো বিডিও থাকতে পারে আপনার বাড়ির আশেপাশে, কোনো ব্লক ডেভেলপমেন্টে বড় বড় চাকরি করে এডুকেশন ডিপার্টমেন্টে, তাদেরকে নিয়ে এই ব্যবস্থা করুন। তারা সহজে রাজি হবে না, আপনাকে রাজি করাতে হবে, যেন মক ইন্টারভিউতে যেন বাস্তবতার ছোঁয়া থাকে। এটা খুব ভালো জিনিস কিন্তু। ওই আয়নার পাশে পাশেও সব চলবে না, ওসব কখনোই ইমপ্রুভ হয় না, বরং ওটা আরও ক্ষতি হয়। নিজের জাস্টিফিকেশন আসে না নিজের মধ্যে, নিজের জাস্টিফিকেশন কখনোই হয় না। একজন অসুস্থ হলে আমি বলে দিচ্ছি তুমি এই ওষুধ খাও, ওই ওষুধ খাও, এটা খাও, ওটা খাও, এই মেডিসিন খাও, ওই ডাক্তারের খাও, কিন্তু নিজের অসুখে সবাই ভুগেই যাচ্ছে, নিজেই কিছু ঠিক করতে পারছে না, দিশেহারা হয়ে যাচ্ছে। ব্যাপারটা এরকমই হয়। ঝকঝকে স্মার্ট লুক হওয়াটা খুবই প্রয়োজন। যদি ট্রেন জার্নি থাকে, অনেক বার জার্নি থাকে, আপনারা অবশ্যই ইন্টারভিউয়ের স্থান যেখানে সেখান থেকে 1 কিলোমিটারের মধ্যে এসে থাকুন। অবশ্যই পরিপাটি বা স্মার্ট লুক নিয়ে ইন্টারভিউয়ের ঘরে প্রবেশ করুন। এটা বারবার বলবো। এমনকি ইন্টারভিউয়ের 2-3 দিন আগে থেকে জাঙ্ক ফুড খাওয়া বন্ধ করুন। কারণ এই জাঙ্ক ফুড পেটে শরীরে গণ্ডগোল হতে পারে। বেশি জাঙ্ক ফুড আপনার শরীরে স্ট্রেস বাড়িয়ে দেয়। একটু শরীরচর্চা করুন 3-4 দিন আগে থেকে, এতে আপনার অনেক সুবিধা হবে। আগেই বলেছি ইন্টারভিউ কেন্দ্রে পৌঁছাতে হবে অনেক আগেই, ক্যাজুয়াল ভাব দিলে হবে না। এটা নিয়ে আমি বিস্তারিত বলছি না। ডকুমেন্টস, যে সমস্ত ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো নিয়ে যেন কোনো স্ট্রেস না থাকে। সেই ডকুমেন্টসের সেলফ অ্যাটেস্টেড, জেরক্স যেগুলো প্রয়োজন হবে সেগুলো আপনি আপনার একটা ফাইলে, আপনার একটা মেন ফাইল বাড়িতে তো থাকে, ওটাও নিন সঙ্গে, আলাদা একটা ফাইল নিন, সেখানে পার্টে পার্টে ভাগ করে রাখুন, যেন ডকুমেন্টসগুলো দেওয়ার সময় আপনার স্ট্রেসটা না বেড়ে যায়, মনটা যেন খারাপ না হয়ে যায়, সমস্ত ডকুমেন্টস যেন সঠিকভাবে দেখাতে পারেন। এটা কিন্তু খুব ভাইটাল জিনিস। ইন্টারভিউ আগে কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশন হয়, তখন যেন আপনার মনটা যেন গুলিয়ে না যায়। আর একটা সাফল্যের অন্যতম সূত্র, নিজেকে প্রমাণ করতে হবে।
মাত্র 5-10 মিনিট বা তার কম। হ্যাঁ, এই সামান্য সময়ে প্রার্থীকে তার যোগ্যতা, সক্ষমতা, বিচক্ষণতা, নিষ্ঠা, বুদ্ধিমত্তা, ধৈর্য এবং আদর্শ শিক্ষকের কোয়ালিটি নিশ্চয়তার প্রমাণ দিতে হবে বোর্ড মেম্বারদের সামনে। এটাই হচ্ছে আপনার ভাইটাল জিনিস। তাহলে একজন 3জন এক্সপার্ট আপনাকে 5 মিনিট বা 10 মিনিটের মধ্যে কীভাবে যাচাই করবে? ওই 10 মিনিট বা 5 মিনিট আপনার সেরাটা তুলে ধরতে হবে। এই একই কথা আমি প্রথম থেকে বলে আসছি, আজও বলবো। তো এই হলো আজকের আলোচনা। এরপরে আমরা পরবর্তী আলোচনায় বিভিন্ন বিষয় নিয়ে বা ইন্টারভিউয়ের বিভিন্ন ছোট ছোট পয়েন্ট নিয়ে আরও আলোচনা করব। প্রশ্ন হতে পারে আপনার হবি কী, এটাও প্রশ্ন হতে পারে। আপনার হবিটা এমন বলবেন না সেখান থেকে ক্রস কোশ্চেন হয়, নর্মালি রাখার চেষ্টা করবেন। আমি এগুলো নিয়ে আসবো। আর কি কি বই পড়বেন সেটাও বলবো। ইন্টারভিউর কিছু কিছু টেকনিক্যাল দিক আছে সেটাও বলবো। অবশ্যই আমার চ্যানেলটিতে প্রথম হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, উৎসাহিত দেবেন। তাহলে আপনাদের জন্য এমন এমন তথ্য বা এই সমস্ত ভিডিও করতে অবশ্যই আগ্রহী হব। আর ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন, কারণ আমি ইউটিউবে কিন্তু নতুন। আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও আনবো, আরও গুণগত মান বেশি থাকবে সেই ধরনের ভিডিও আনবো। আজকের মতো